স্বাগতম। ফকিরহাট কাজী আজহার আলী কলেজ কর্তৃক আয়োজিত নিয়মিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। উপস্থাপনায় আছি আমি প্রসেনজিৎ তালুকদার, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, কাজী আজহার কলেজ, ফকিরহাট, বাগেরহাট। এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, যাদের প্রয়োজন হয় তারা দেখে নিতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিয়মিত অনলাইন ক্লাসের আজ হলো আমাদের ফিনান্স ব্যাংকিং এর উপর ক্লাস। ফিনান্স ব্যাংকিং এর অলরেডি আমরা 5টি অধ্যায় কমপ্লিট করছি। তো আজ হলো আমাদের মূলত 6ষ্ঠ অধ্যায়। আমরা আজকে 6ষ্ঠ অধ্যায়ের উপর প্রথম খণ্ড নিয়ে প্রথম ক্লাস হবে আমার এটা। 6ষ্ঠ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। 6ষ্ঠ অধ্যায়টা মূলত দীর্ঘমেয়াদী অধ্যয়নের উপর। আজ নিয়মিত অনলাইন ক্লাসের 20তম ক্লাস। আশা করি তোমরা প্রত্যেকটি ক্লাস অ্যাটেন্ড করছো এবং প্রত্যেকটি ক্লাসের ভিডিও আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে। কলেজের যে ফেসবুক পেজ আছে এটাতে দেওয়া আছে। তো যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখো নাই, কাইন্ডলি ক্লাসগুলো দেখে নিবে যেন তোমাদের সুবিধা হয়। সেই সুবিধার্থে ক্লাসগুলো এখানে দেওয়া আছে। তো চলে আসি পরবর্তী স্লাইডে। আজকে মূলত আমরা আলোচনা করব দীর্ঘমেয়াদী অধ্যয়ন, 6ষ্ঠ অধ্যায়, প্রথম খণ্ড। তো আলোচনা শুরু করার আগে আমরা একটু জেনে নিই গত লেকচারে আমরা কি পড়ছিলাম। গত লেকচারে মূলত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম সেগুলো ছিল মূলত পঞ্চম অধ্যায়ের আমরা রিক্যাপটা করছিলাম। পঞ্চম অধ্যায়ে আমরা কি কি পড়ছিলাম সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো পঞ্চম অধ্যায়ে আমাদের টোটাল যে অধ্যায়টা ছিল তার ভিতর থেকে গুরুত্বপূর্ণ কিছু টপিক ছিল, সেই টপিকগুলো নিয়ে মূলত আলোচনা করছিলাম তোমাদের সাথে। তো গত অধ্যায় যেটা ছিল সেটা ছিল মূলত স্বল্পমেয়াদী অধ্যয়ন এবং মধ্যমেয়াদী অধ্যয়নের উপর ভিত্তি করে। স্বল্পমেয়াদী অধ্যয়নের বৈশিষ্ট্য সমূহ, মধ্যমেয়াদী অধ্যয়নের ধারণা, স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী অধ্যয়নের পার্থক্য, ব্যাংক ঋণ, ব্যবসা ঋণ, আশা করি এগুলো তোমাদের প্রত্যেকের মনে আছে। তারপর যেটা ছিল সেটা হলো বাণিজ্যিক পত্রের ব্যয়, সর্বোচ্চ মজুদ, সর্বনিম্ন মজুদ, চলতি মূলধন নীতিসমূহ। মূলত গত লেকচারে আমরা যতগুলো টপিক ছিল অধ্যায়ের তার গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজ দেখি আমাদের কি আছে। আজ আমাদের আলোচ্য বিষয় হলো 6ষ্ঠ অধ্যায়। 6ষ্ঠ অধ্যায় এই টপিকগুলো নিয়ে মূলত আজ আমরা আলোচনা করব। দীর্ঘমেয়াদী অধ্যয়নের বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব। তো দীর্ঘমেয়াদী অধ্যয়নে আজকের পাঠ শেষে আমরা কি জানতে পারবো, আমরা এই বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করব। বিষয়গুলো হলো কি কি, দীর্ঘমেয়াদী অধ্যয়ন কি, দীর্ঘমেয়াদী অধ্যয়নের সংজ্ঞা, দীর্ঘমেয়াদী অধ্যয়নের বৈশিষ্ট্য সমূহ, দীর্ঘমেয়াদী অধ্যয়নের গুরুত্ব, দীর্ঘমেয়াদী অধ্যয়নের হাতিয়ার সমূহ। তো চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, দেখি পরবর্তী স্লাইডে আমাদের কি দেওয়া আছে। দীর্ঘমেয়াদী অধ্যয়ন। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো অধ্যায় শুরু করার আগে কিছু বিষয় তোমাদের সাথে একটু ডিসকাস করে নিই। সেটা হলো আমরা কিন্তু মূলত এই অধ্যায়ে কিছু ম্যাথমেটিক্যাল টার্মও আছে, আমরা সেগুলোও দেখব। আর আমাদের এটা 6ষ্ঠ অধ্যায়। আমাদের বইতে টোটাল 11টা, 9টা কি 11টা অধ্যায় আছে। তো আমরা বইয়ের অর্ধেকের বেশি অলরেডি কমপ্লিট করে ফেলছি। আর ফিনান্স ব্যাংকিং এর আমি প্রথম পার্টটা নিয়ে বেশি গুরুত্ব এই কারণে দিয়েছি, কারণ ফিনান্স ব্যাংকিং এর আসলে প্রথম পার্টটাই বেশি কঠিন, সেকেন্ড পার্টটা আসলে তুলনামূলক সহজ। তো ঠিক আছে, দেখি আমাদের আজকে টপিকসটা কি আছে। আমি আমার ক্লাস শেষে বিস্তারিত আবার একটা আলোচনা করব তোমাদের সাথে। তো দীর্ঘমেয়াদী অধ্যয়নে আমরা কি দেখতে পাচ্ছি, দীর্ঘমেয়াদী অধ্যয়নটা কি। আমরা মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী কি দেখছিলাম। স্বল্পমেয়াদী দেখছিলাম 1 বছরের কম সময়ের জন্য, এবং মধ্যমেয়াদী দেখছিলাম 1 বছরের বেশি, 5 বছরের কম। কিন্তু আর তাহলে তোমরা সহজেই ধারণা করতে পারছো যে দীর্ঘমেয়াদী অধ্যয়নটা কি হবে। দীর্ঘমেয়াদী অধ্যয়নটা মূলত হবে 5 বছরের ঊর্ধ্বে, 5 বছরের সময়কালের ঊর্ধ্বে যে অধ্যয়নটা করা হয় সেটাকেই মূলত দীর্ঘমেয়াদী অধ্যয়ন বলা হয়। এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘমেয়াদী অধ্যয়নের মাধ্যমে সংগৃহীত তহবিলের আকার সাধারণত স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী উৎসের তুলনায় বড় হয়। তাহলে কি বুঝতে পারলাম আমরা, আসলে আমরা স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী থেকে যে পরিমাণ অর্থ সংগ্রহ করি, দীর্ঘমেয়াদীতে অর্থের পরিমাণটা কিন্তু তার থেকে বেশ বেশি হয়ে থাকে। প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি যেমন ভূমি, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি ক্রয় থেকে শুরু করে সব সম্পত্তি প্রতিস্থাপন, ব্যবসায়
সম্প্রসারণ, যেমন নতুন মেশিন স্থাপন, উৎপাদন পদ্ধতি আধুনিকরণ, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী অর্থায়নের ব্যবহার অনস্বীকার্য। তার মানে কি দেখতে পাচ্ছি, আমাদের যে স্থায়ী যে সম্পদ আছে, যে সম্পত্তিগুলো আছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী অর্থায়নটা বেশ গুরুত্ব বহন করে থাকে। তো তাহলে দেখতে এখানে আর কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য অন্যতম দুটি উৎস হলো অভ্যন্তরীণ উৎস আর বহিস্থ উৎস। তাহলে দীর্ঘমেয়াদী অর্থায়ন আমরা কোন কোন উৎস থেকে আমরা অর্থায়ন পেয়ে থাকি, টাকাগুলো পেয়ে থাকি আমাদের, সেটা হলো একটা বাইরের উৎস আর একটা হচ্ছে ভিতরের উৎস। অভ্যন্তরীণ উৎসের মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা, মালিকের মূলধন ও শেয়ার, এবং বহিস্থ উৎসের মধ্যে দেখতে পাচ্ছি দীর্ঘমেয়াদী ঋণ, বন্ড, ঋণপত্র, লিজিং ইত্যাদি উল্লেখযোগ্য। দীর্ঘমেয়াদী উৎস হতে অর্থ সংগ্রহের কাজটি সুচারুরূপে সম্পাদনের জন্য দীর্ঘমেয়াদী উৎসের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, কোন উৎস হতে স্বল্প ব্যয়ে অর্থ সংগ্রহ করা যাবে তার নির্ধারণ, উক্ত অর্থ সংগ্রহ ও ব্যবহারের প্রক্রিয়া দীর্ঘমেয়াদী অর্থায়নের অন্তর্ভুক্ত বিষয়। তাহলে তোমরা এখানে কি দেখতে পাচ্ছ, যে দীর্ঘমেয়াদী অর্থায়নের অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি, যে আসলে আমাদের দীর্ঘমেয়াদের জন্য যে অর্থায়নটা করা হবে সেটা যেন সঠিকভাবে এবং সুচারুভাবে করা যায়, এটাই মূলত দীর্ঘমেয়াদী অর্থায়নের উদ্দেশ্য। আমি পরবর্তী স্লাইডে চলে আসি। পরবর্তী স্লাইডে কি দেখতে পাচ্ছি আমরা, দীর্ঘমেয়াদী অর্থায়নের সংজ্ঞাটা কি দেওয়া আছে। তো অলরেডি তোমাদের আমি বলছি যেটা, যে 5 বছরের ঊর্ধ্বে যে অর্থায়নটা করা হয় সেটাই হচ্ছে মূলত দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে। ব্যাপক অর্থে ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী অর্থের প্রয়োজনীয়তা নির্ধারণ, প্রয়োজনীয় অর্থ কোন উৎস থেকে তুলনামূলকভাবে স্বল্প ব্যয়ে সংগ্রহ করা যাবে তা নির্ধারিত উক্ত অর্থ সংগ্রহ ব্যবহারের প্রক্রিয়াকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে। কোনো প্রতিষ্ঠান স্থায়ী ব্যয় নির্বাহে বা দীর্ঘমেয়াদী প্রকল্প বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অর্থায়নের তাৎপর্য ভূমিকা রাখে। নিচে দীর্ঘমেয়াদী অর্থায়নের কপিতায় পানিগুলো আমাদের দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের কি বলছে, যে হ্যাম্পটন কি বলছেন যে ডেপ্ট উইথ ম্যাচিউর ইন এক্সেস অফ 7 to 10 years আর কনসিডার্ড লং টার্ম, মানে 7 থেকে 10 বছরের বেশি সময়ের জন্য যে অর্থায়নগুলো করা হয়ে থাকে তাকে আমরা লং টার্ম অর্থায়ন বলে থাকি। আর এখানে খান এবং জেন কি বলছে, খান এবং জেন যেটা বলছে, লং টার্ম লোন ইজ এ লোন মেড বাই ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউট to a business having an initial maturity of more than 1 year। তো এখানে কিন্তু তারা দীর্ঘমেয়াদী অর্থায়নকে বলতে বোঝাচ্ছে 1 বছরের বেশি সময়ে প্রাপ্ত ঋণকে। তো উপরোক্ত সংজ্ঞা এবং আলোচনা থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পেলাম এটাই, যে দীর্ঘমেয়াদী অর্থায়নের মেয়াদকাল 5 থেকে 7 বছরের ঊর্ধ্বে হতে পারে। সাধারণত স্থায়ী ব্যয় যেমন ভূমি, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি ক্রয়ের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অর্থায়ন করা হয়। ঋণের মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থায়নের জামানত হিসাবে বিবেচিত হয়। দীর্ঘমেয়াদী অর্থায়নে তহবিল সংগ্রহের খরচ তুলনামূলক বেশি হয়। তো তাহলে দীর্ঘমেয়াদী অর্থায়নটা কি হবে, দীর্ঘমেয়াদী অর্থায়ন মূলত 5 থেকে 7 বছরের জন্য হবে। স্থায়ী সম্পদের জন্য আমরা দীর্ঘমেয়াদী অর্থায়নটা করব, এবং দীর্ঘমেয়াদী অর্থায়নের তহবিল সংগ্রহের সময় তুলনামূলক বেশি হয়। তো এবার দেখি দীর্ঘমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্য সমূহ। যে কোনো ধরনের অর্থায়নের ভিতর আমরা একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস খুব আমরা সবসময় দেখে থাকি, সেটা হলো আমাদের যে তাদের বৈশিষ্ট্যগুলো কি আছে। বৈশিষ্ট্যগুলো কি, দীর্ঘমেয়াদী অর্থায়নটাকে কি দেখছি আগে আমরা, মূলত বিশিষ্ট বৈশিষ্ট্য বহন করে। এর মধ্যে যেটা দেখছি তহবিলের আকার। তো তহবিলের আকার সম্পর্কে তোমরাই ধারণা করে নাও, তাহলে কি তহবিলের আকার ছোট হবে নাকি বড় হবে? অবশ্যই এটা তহবিলের আকার মধ্যমেয়াদী এবং স্বল্প মেয়াদীর তুলনায় বড় হবে। তারপর তহবিলের ব্যবহারটা আমরা কি করব, আমরা দীর্ঘমেয়াদী, স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী তহবিল দেখছিলাম যে আমাদের লিকুইড মানি অথবা ইমার্জেন্সি যে মানিগুলো এগুলোর ক্ষেত্রে লাগে, কিন্তু তহবিল দীর্ঘমেয়াদীর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, দীর্ঘমেয়াদীর ক্ষেত্রে আমরা এটাই দেখতে পাচ্ছি যে আমাদের স্থায়ী সম্পদের ক্ষেত্রে এটার তহবিলের প্রয়োজন হয়। এরপর যেটা দেখতে পাচ্ছি সেটা হলো মেয়াদকাল। এর মেয়াদকাল কতদিন হবে, এর মেয়াদকাল 5 থেকে 5 বছরের বেশি অথবা 7 বছরের বেশি হবে। এরপর হচ্ছে যেটা, সেটা চলে আসে জামানত বা সিকিউরিটি। হ্যাঁ, এটা জামানত বা সিকিউরিটির প্রয়োজন হয় না। তারপরে পরিশোধ পদ্ধতিটা কি হবে, দীর্ঘমেয়াদী তহবিল ঋণের মাধ্যমে গৃহীত হলে তা চুক্তি মোতাবেক পরিশোধ করতে হয়। তার মানে আমাদের যে চুক্তিটা দেওয়া থাকে সেই চুক্তি মাফিক আমরা এটাকে পরিশোধ করতে হবে। তারপরে মূলধন খরচ,
মূলধন খরচটা কি? আমাদের মূলধন খরচ হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, এটা আমাদের আসবে অধ্যায়ে। তো আমরা দেখতে পাচ্ছি দীর্ঘমেয়াদী তহবিলের খরচ সাধারণত স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী তহবিলের চেয়ে কম হয়, কারণ এক্ষেত্রে বিনিয়োগকারী দীর্ঘদিন ধরে উক্ত বিনিয়োগ থেকে আয় পেয়ে থাকে বিধায়। তো যেটা দেখছিলাম মূলধন খরচটা কি হবে, মূলধন খরচ তুলনামূলক কম হবে। ফ্লেক্সিবিলিটি কেমন? দীর্ঘমেয়াদী তহবিলে যথেষ্ট নমনীয় হওয়ার সুযোগ রয়েছে। কারণ কি? কারণ হলো এটা যে আমরা বিভিন্ন উৎস থেকে এটা পাচ্ছি এবং এটাকে আমি কি নমনীয় করতে পারছি। আনুষ্ঠানিকতা থাকে? হ্যাঁ, এটাতে আনুষ্ঠানিকতা থাকে। এই ক্ষেত্রে আমাদের শেয়ার বিক্রি করতে গেলে আমাদের বিভিন্ন আনুষ্ঠানিকতা যেগুলো আছে সেগুলো ফলো করতে হয়। সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে আনুষ্ঠানিকতাগুলো আমাদের অবশ্যই ফলো করা লাগে। তো ঠিক আছে স্টুডেন্টস, আমরা চলে আসি পরবর্তী স্লাইডে দেখি কি আছে। দীর্ঘমেয়াদী অর্থায়নের গুরুত্ব। তো আমাদের সাধারণত দীর্ঘমেয়াদী অর্থায়ন কেন এত গুরুত্বপূর্ণ? যে কোনো প্রকল্প হতে দীর্ঘমেয়াদী সুবিধা গ্রহণ ও সহজ সম্প্রসারণের জন্য দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রয়োজন আছে। ব্যবসা প্রতিষ্ঠানের আকার, আকৃতি, মূলধন কাঠামোর উপর দীর্ঘমেয়াদী অর্থায়ন গুরুত্ব অনেকাংশে নির্ভর করে। নিচে দীর্ঘমেয়াদী অর্থায়নের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করা হলো। প্রথমে হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো প্রাথমিক ব্যয়, ইনিশিয়াল কস্ট। প্রাথমিক ব্যয়টা কি? ব্যবসা প্রতিষ্ঠান গঠনের প্রাথমিক পর্যায়ে যে ব্যয় সংগৃহীত হয় তাকে মূলত প্রাথমিক ব্যয় বলা হয়। যেমন ভূমি অর্জন, উন্নয়ন ব্যয়, রেজিস্ট্রেশন ব্যয়। এই সমস্ত ব্যয় মেটানোর জন্য কি করতে হয়? আমাদের মূলত দীর্ঘমেয়াদী উৎস হতে দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রয়োজন হয়। গবেষণা ও উন্নয়ন, রিসোর্স ও ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমাদের যেহেতু রিসার্চ করা এবং সেই রিসার্চের যে ফলগুলা পাওয়া যাবে সেগুলাকে ডেভেলপ করার জন্য আমাদের বেশ সময়ের প্রয়োজন হয়, যেটা স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী থেকে সম্পন্ন হয় না। এই জন্য মূলত দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রয়োজন হয়। প্রতিযোগিতার মোকাবেলা, আমাদের টিকে থাকতে গেলে কিন্তু প্রতিযোগিতা আসবে, নতুন নতুন যন্ত্রপাতি সংগ্রহ করতে হয়। এজন্য কিন্তু আমাকে দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রয়োজন পড়ে। তো পরবর্তী পয়েন্ট কি আছে? স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন। তো এটা আমরা তো দেখতেই পাচ্ছ, তোমরা অলরেডি আগে দেখতে পেয়েছো। আমাদের যে স্থায়ী যে সম্পত্তিগুলো আছে সেগুলোকে আমাদের কিন্তু ক্রমাগত ব্যবহারের ফলে কিন্তু ক্ষয় হচ্ছে, আর এই ক্ষয়টাকেই প্রতিস্থাপন করার জন্য আমাদের দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রয়োজন হয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন। এরপর যেটা আছে সেটা হলো আমাদের যে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাগুলো থাকে সেগুলো বাস্তবায়ন। আমাদের যে কোনো বিজনেসের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে, সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে, ব্যবসায় উন্নয়নকরণের ক্ষেত্রে আমাদের অর্থায়নের গুরুত্ব অপরিসীম। আধুনিকরণ ও সম্প্রসারণ কর্মসূচি বাস্তবায়ন। আমাদের যে কোনো বিষয়ে আধুনিকরণ করতে গেলে, বিজনেসে এবং সম্প্রসারণ করতে গেলে আমাদের কিন্তু অর্থায়নের প্রয়োজন হয়, এবং সেটা কিন্তু মূলত দীর্ঘমেয়াদী অর্থায়নের মাধ্যমে আমরা মিটিয়ে থাকি। এরপর হলো সেটা হচ্ছে নির্মাণ ব্যয়। তো নির্মাণ করতে হয় কিসের? আমাদের ব্যবসা করতে গেলে আমাদের স্থায়ী যে অবকাঠামোগুলো এগুলা নির্মাণ করতে হয়, এবং এগুলা নির্মাণ করতে হলে কিন্তু আমাদের একটা বেশ বড় ব্যয় হয়ে থাকে। এই ব্যয়টাকে মূলত নির্ধারণ করতে গেলে কিন্তু আমাদের প্রয়োজন হয় দীর্ঘস্থায়ী অর্থায়নের। তো এবার চলে আসি আজকের লাস্ট টপিক, যেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো দীর্ঘমেয়াদী অর্থায়নের হাতিয়ার সমূহ। দীর্ঘমেয়াদী অর্থায়নটা তোমাদের একটু ভালো করে বোঝা দরকার, এজন্য মূলত আমি খুব বেশি টপিকস নিয়ে একদিন আলোচনা করব না। দীর্ঘমেয়াদী অর্থায়নের হাতিয়ার সমূহ কি কি? এখানে আমাকে তিনটা ভাগে ভাগ করতে পারি। সেটা হলো কি? সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড বা ঋণপত্র। তো আমরা চলে আসি, এগুলা নিয়ে পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করা হবে। তো এখানে জাস্ট আমাদের ইনিশিয়াল কিছু ধারণা দেওয়ার জন্য বলা হয়েছে। তো দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি সাধারণ শেয়ার, কমন স্টক। সাধারণ শেয়ার কি? শেয়ারটা কি আগে কি তোমাদের তো নিশ্চয়ই খেয়াল আছে, সেটা হলো মূলধনের যে ক্ষুদ্রতম অংশ, সেগুলোকেই কিন্তু আমরা শেয়ার বলি। এবং যে মূলধন সংগ্রহ করার কিন্তু একটা বড় উপায় হচ্ছে শেয়ার, এবং কোম্পানিগুলো কিন্তু শেয়ারের মাধ্যমে দীর্ঘস্থায়ী মূলধনগুলো কালেক্ট করে থাকে।
তো এই দীর্ঘস্থায়ী মূলধন কালেক্ট করে থাকে। তো দেখি সংজ্ঞাটা কি বলছে। ক্ষুদ্রতম অংশকে বিভক্ত শেয়ার বলা হয়। যে শেয়ার ক্রয় করে কোনো বিনিয়োগকারী কোম্পানির মালিকানা লাভ করে, কোম্পানির পরিচালনা ও ভোটদানে অংশগ্রহণের সুযোগ পায়, সে শেয়ারকে সাধারণত শেয়ার বলে। সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে কোনো কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থায়ন করতে পারে। তো তাহলে বিষয়টা ক্লিয়ার হলো। তো এবার ঠিক আছে, অগ্রাধিকার শেয়ারটা কি? অগ্রাধিকার শেয়ার হলো এটা, যে শেয়ারের মালিকগণ কোম্পানি থেকে তাদের বিনিয়োগকৃত অর্থের উপর একটা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় এবং কোম্পানি বিলোপ সাধনের সময় মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পায়, তাদের অগ্রাধিকার শেয়ার বলে। তার মানে কি দেখতে পাচ্ছি আমরা? তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা, সাধারণ শেয়ার হোল্ডাররা কিন্তু লভ্যাংশ পেয়ে থাকে এবং কোম্পানি পরিচালনা করে থাকে এবং ভোটদানে অংশগ্রহণের সুযোগ পায়, কিন্তু অগ্রাধিকার শেয়ার হোল্ডার যারা, তারা কি পাচ্ছে? তারা কিন্তু নির্দিষ্ট কোম্পানি লাভ করুক বা লস করুক সেটা বড় বিষয় না, বিষয় হলো তারা তাদের শেয়ারের অংশটা বা তাদের যে টাকাটা বিনিয়োগ করছে তার যে ইন্টারেস্টটা সেটা কিন্তু তারা অবশ্যই গ্রহণ করে থাকবে। এরপর যেটা হচ্ছে সেটা হলো বন্ড বা ঋণপত্র। বন্ড বা ঋণপত্রের মাধ্যমে কিন্তু একটি বেশ গুরুত্বপূর্ণ হাতিয়ার দীর্ঘমেয়াদী অর্থায়নের। এই যে টপিকসগুলো নিয়ে আলোচনা করছি এগুলো প্রত্যেকটাই দীর্ঘমেয়াদী অর্থায়নের গুরুত্বপূর্ণ হাতিয়ার। তার মধ্যে বন্ড বা ঋণপত্র গুরুত্বপূর্ণ। যে দলিলের মাধ্যমে মূলধনী কোম্পানি জনসাধারণের কাছ থেকে ঋণ গ্রহণ করে তাকেই ঋণপত্র বলে। কখনো শেয়ার বিক্রয়ের অর্থ অপ্রতুল হলে কোম্পানি ঋণপত্রের বিক্রয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করে থাকে। তবে বন্ডের মাধ্যমে ঋণপত্রের মতো দীর্ঘমেয়াদী ঋণ মূলধন সংগ্রহ করা হলেও বন্ড মূলত জামানতযুক্ত ঋণের দলিল। তো তাহলে তোমরা এখানে বুঝতে পারছো, কোম্পানি ঋণপত্র বিক্রি করে থাকে, বন্ড বা ঋণপত্র বিক্রি করে থাকে মূলত যে দামটা থাকে তার থেকে কম দামে এটা বিক্রি করে থাকে এবং একটা নির্দিষ্ট সময়ের পর কোম্পানি এটা টাকাটা ফেরত দিয়ে থাকে। তো স্টুডেন্ট, আজকে আমাদের মূলত এই পর্যন্তই ছিল বিষয়গুলো, টপিকসগুলো। দেখি আমাদের বাড়ির কিছু কাজ তোমাদের দিয়ে দিই। এটা হলো তোমাদের মূল্যায়ন, যে আজকে তোমরা এই বিষয়গুলো দেখলা, এইগুলা তোমরা বলবো। আমাদের বাড়ির কাজ থাকলো দীর্ঘমেয়াদী অর্থায়ন হাতিয়ার সমূহ, এগুলো তোমরা বাড়িতে দেখবা ভালো করে। পরবর্তী যে পাঠদান, সে পাঠদানে আমি আলোচনা করব দীর্ঘমেয়াদী অর্থায়নের 6ষ্ঠ অধ্যায় 2য় খণ্ড। তো আমি যে কথা প্রথমেই তোমাদের বলছিলাম যে আমাদের মূলত দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে এই চ্যাপ্টারটা মূলত একটু জটিল আছে, সেজন্য আমি খুব বেশি দ্রুত আগাবো না। আর আসলে স্লাইডের মাধ্যমে অনেক দ্রুত ক্লাস টপিকগুলো শেষ হয়ে যায়। আমি আশা করি তোমার বাসায় এগুলো দেখবা। আর যেহেতু করোনা পরিস্থিতি ভালোর দিকে, তো স্কুল কলেজ খুলে দেওয়ারও একটা কথা চলছে, অলরেডি তারা ডেট ফিক্সড করছে যে 30 তারিখে। তো 30 তারিখ থেকে তো তোমাদের সাথে দেখাই হচ্ছে। তারপর আমি চেষ্টা করব আমার অনলাইন ক্লাসগুলো কন্টিনিউ করার, যেন তোমরা উপকৃত হতে পারো। তো তোমাদের যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়ে থাকে তো তোমরা এখান থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে নিতে পারবে। তোমাদের প্রয়োজন মতো ইনফরমেশন তথ্যগুলো এখান থেকে ব্যবহার করতে পারো। এখানে ওয়েবসাইটের ঠিকানাগুলো দেওয়া আছে। আর আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে আমার ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে, তোমরা যে কোনো সময় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা আমাকে ফেসবুকেও নক করতে পারো। তো সবার শেষে একটা কথা, গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো যে যেহেতু করোনা পরিস্থিতি আমাদের এখন অনেকটাই স্বাভাবিক, আমাদের আসলে লাইফ রিস্কটা অনেকটাই এখন রিডিউস হয়েছে। তো আশা করি খুব দ্রুত স্কুল কলেজ খুলে দিবে এবং 1 মাস কম সময় নয়। আর তোমরা মূলত সেকেন্ড ইয়ারে এবার যারা আছো, যারা এইচএসসি পরীক্ষা দিবে, তাদের মূলত এবার ভালো করে প্রস্তুতি নেওয়ার সময় হয়েছে, আর এখন গাফিলতি করার সময় নাই। গভর্নমেন্ট যে কথা বলছে সে কথা অনুযায়ী আমাদের এই মাসেরই মার্চ মাসেরই 30 তারিখ থেকে স্কুল কলেজ খুলে দেওয়া হবে। তো তোমরা তাহলে পড়াশোনা করবে এবং তোমাদের একটা গাইডলাইন বা একটা একটা নোট কিন্তু দেওয়া হয়েছে। এটা মূলত আমি ফুল ক্লাস করাচ্ছি, কিন্তু আমাদের ক্লাসটা যখন হবে তখন কিন্তু আমি ওই গাইডলাইনটা দিয়ে, সেকেন্ড ইয়ারে নিয়মিত সপ্তাহে 6 দিনই ক্লাস হবে, ফার্স্ট ইয়ারে সপ্তাহে 1 দিন ক্লাস হবে। তো তোমাদের গাইডলাইন ফলো করেই ক্লাসটা নেওয়া হবে। তো এটাই হচ্ছে মূল কথা। তো তোমরা বাসায় বসে কিছুটা পড়াশোনা করো, তোমাদের কিছুটা কন্টিনিউ করো, তাতে করে তোমাদের এটা বিষয়গুলো কাজে লাগবে। আর যে কোনো তথ্য ইনফরমেশনের জন্য সেটা আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদের ইনফরমেশনগুলো প্রোভাইড করার জন্য।
তো আজ আমি আর কথা বাড়াচ্ছি না, সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সকলকে পরবর্তী ক্লাসে উপস্থিত হওয়ার জন্য জানিয়ে আজকে আমি আর ক্লাস এখানে শেষ করছি। উপস্থাপনায় ছিলাম এতক্ষণ আমি প্রসেনজিৎ তালুকদার, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, কাজী আজহারী কলেজ, ফকিরহাট, বাগেরহাট। সকলকে অসংখ্য ধন্যবাদ।